আপনি কিভাবে দেখছেন এই যে মন্তব্যগুলো আমরা শুনছি? আমি শুরুতেই বললাম, আম, আপনি আসলে নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনার সঙ্গে ধন্যবাদ মুজিবুর আপনাকে। রহমান ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে সব সময়ই যতদিন ধরে কিছু বুঝি এবং নির্বাচন পর্যবেক্ষণ করছি ততদিন ধরে একটা কমন জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে যারা পরাজিত হয় পরাজিতরা সব সময় মনে করে তাকে পরাজিত করা হয়েছে, তিনি পরাজিত হন নাই এবং একটা স্থূল বা সূক্ষ্ম কারচুপি হয়েছে এরকম একটা অভিযোগ কমনলি করে। ঠিক একইভাবে এইবার ফ্যাসিবাদের বাংলাদেশের এটা ছিল রিয়ালিটি যে বাংলাদেশের রাজনীতি মূলত দুইটা দল কেন্দ্রিক মেইনলি ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি, আর তার পরের লেয়ারে আর দুইটা দল ছিল, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলাম। ফ্যাসিবাদের দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় নিপীড়নমূলকভাবে বিভিন্ন রকমের অপকর্ম করবার পরে গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ কার্যত অপ্রাসঙ্গিক এবং এটি কোনো রাজনৈতিক দলের পর্যায়ে পড়ে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। সেই ক্ষেত্রে বিএনপি বড় দুটো দলের মধ্যে একটা দল এক্সিস্ট করে। তারপরেই জাতীয় পার্টিটা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের সঙ্গে থাকায় এবং নানান রকমেরভাবে ভাঙনের কারণে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ফলে দল বলতে থাকে বিএনপি এবং তারপরে জামাত ইসলামী, আর নতুন হয়েছে এনসিপি, তরুণদের দল। সেই ক্ষেত্রে এটা মোটামুটি সবাই ধারণা করে আসছিল যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবার হয়তো জনগণের ভোটে আসবে। কিন্তু জামায়াত ইসলামের এই গত ১.৫ বছরে তাদের কর্মতৎপরতা, তাদের নিজেদের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা, সব মিলিয়ে টিলিয়ে তাদের মধ্যে এরকম একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে তারা খুব ভালো করবে। তার সঙ্গে তারা জোট গঠনের দিক থেকেও অনেকখানি সফল বলতে গেলে, কারণ ইসলামপন্থী বেশ কয়েকটা দলকে সঙ্গে নিয়েছে এবং পরবর্তীতে এনসিপির মতো তরুণদের যে দলটি সেটাও তাদের সঙ্গে নিয়েছে। কর্নেল অলি সাহেবের মতো একজন মুক্তিযোদ্ধা এবং তার দলকে পেয়েছে। ফলে তাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছিল। কিন্তু সমস্যা হলো ওই কনফিডেন্সের সঙ্গে সঙ্গে কিছু জরিপ, সেই জরিপগুলো তাদের কনফিডেন্সকে আরও বাড়িয়েছে যে জামায়াত বিএনপি একদম কাছাকাছি, একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো অবস্থা। ওর মধ্যে তাদেরকে এই উল্লম্ফনটাকে আরেকটু ঘি ঢেলে দিল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাস দেখে যে তিনি দেশে ফিরতে পারছেন না বা ফিরছেন না সেটা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং স্পর্শকাতর বিষয় বলে তিনি এর ব্যাখ্যাও দিতে চাননি। তখন অনেকের মধ্যে এরকম মনে হলো এবং জামায়াত এবং তাদের এলাই যারা তারা মনে করলো সম্ভবত তারেক রহমান দেশে আসতে পারছেন না, তার মানে দেয়ার ইজ সামথিং হিডেন অ্যান্ড ভেরি এক্সক্লুসিভ। ফলে জামায়াতের বিকল্প নাই, জামায়াত বোধহয় মানে এবার ক্ষমতায় চলে আসবে। ওই সময়ে তাদের ল্যাঙ্গুয়েজ দেখবেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, তাদের তর্ক বিতর্ক, বক্তব্য, সব কিছুতে তারা একটা অন্যরকম একটা উচ্চতায় নিজেদেরকে ভাবতে শুরু করেছিল। কিন্তু তারেক রহমান যখন দেশে আসলেন শেষ পর্যন্ত, আসার পরে এই যে তাকে অভ্যর্থনা জানাবার জন্য, স্বাগত জানানোর জন্য ব্যাপক মানুষের ঢল, তারপরে হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানা যায় যে মানুষ জনস্রোত এবং তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, দলবল নির্বিশেষে সব মিলিয়ে জামায়াত একটা ভিন্ন মেসেজ এইখান থেকে হয়তো পেয়ে গেল। পাশাপাশি আপনি দেখবেন ব্যবসায়ী গ্রুপগুলো দল বেঁধে দেখা করছে একটা বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে। বিভিন্ন প্রথম আলো এবং ডেইলি স্টারে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং উদীচী, ছায়ানট এসবে আক্রমণ হয়, এরপরে সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের একটা অনুষ্ঠান হয়, সেখানে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হন এবং সেখানে সব সাংবাদিকরা, সম্পাদক অনেকেই তাদের যে চাওয়া, তাদের যে এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপিরেশন সব কিছু একটা ভিন্ন একটা বার্তা দিল। সব মিলিয়ে সম্ভবত জামায়াত এরকমই আগে যে তাদের একটা কনফিডেন্স নিয়ে যে একটা মেসেজ তারা থ্রো করতো, ওইটা কোনো না কোনোভাবে একটু হোঁচট খেয়েছে। এখন এই হোঁচট খাওয়ার কারণে তারা ফিল ক্রিয়েট করে রাখছে যে নির্বাচনের পরে যাতে তারা
এই বয়ানটা দিতে পারে যে আমরা আগেই আশঙ্কা করেছিলাম যে প্রশাসন একটা বিশেষ দলের প্রতি ঝুঁকে গেছে, কিংবা এইরকম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, এরকম একটা ফিল্ড তৈরি করে রাখা ছাড়া এই সময় এইভাবে ঢালাও অভিযোগের আর কোনো ব্যাখ্যা আমার আর দৃষ্টিতে কোনো আসে না। আচ্ছা